আর কিছুক্ষণের মধ্যে আমার ক্লাসটা শুরু করব। আজকে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা পড়ব এবং এর কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব। তো এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা জানার আগে আমরা একটু আংশিক চাপটা কি সেটা একটু জেনে নেই। আংশিক চাপটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে নির্দিষ্ট গ্যাস কর্তৃক পাত্রের গায়ে আলাদা আলাদাভাবে যে চাপ পরিলক্ষিত হয় তাকে বলা হয় আংশিক চাপ। সংখ্যাটাকে আমরা ঠিক এভাবেও বলতে পারি, একাধিক গ্যাস মিশ্রণে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের যে কোনো একটা উপাদান গ্যাস মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ দেয় তাকে বলা হয় ওই গ্যাসের আংশিক চাপ। আমি যদি এখানে একটা পাত্র নেই, ধরো এই একটা পাত্র নিলাম এবং এই পাত্রটার আয়তন হচ্ছে বি লিটার বা পিএমএল। এখানে দুটা গ্যাস আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দুইটা কিন্তু পরস্পর বিক্রিয়াহীন, তারা পরস্পর বিক্রিয়া করবে না। তাহলে এই দুটা গ্যাসকে যখন একসাথে মিশ্রিত করব, এই মিশ্রণে কিন্তু একটা ওভারঅল চাপ থাকবে। এখন এই চাপের যে অংশটা এ দিবে সেটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, এবং ওই চাপের যে অংশ বি প্রদান করবে সেটাকে বলা হয় ওই গ্যাসের বি গ্যাসের আংশিক চাপ। এবং আংশিক চাপ যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে ঠিক এইভাবে বলতে হবে যে এই ভি আয়তনটা সম্পূর্ণভাবে এ গ্যাস দখল করে যে চাপ প্রয়োগ করবে সেটাকে বলা হবে এ গ্যাসের আংশিক চাপ। আর এই ভি আয়তনটা বি গ্যাস সম্পূর্ণভাবে দখল করে যে চাপ প্রয়োগ করবে সেটাকে বলা হবে বি গ্যাসের আংশিক চাপ। আর ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে আমরা যদি এরকম একটা পাত্র নেই যেখানে এ বি আর সি গ্যাস আছে, যাদের আংশিক চাপ যথাক্রমে P1, P2 এবং P3 হয়, তাহলে মিশ্রণের মোট চাপ হবে এই উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের গাণিতিক সমষ্টির সমান। তাহলে মোট চাপ P ইকুয়াল হবে P1 প্লাস P2 প্লাস P3। এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। যদি এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো আংশিক চাপ বা ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে। তারপর আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রকাশ দেখব, কিভাবে বয়েলের সূত্র ব্যবহার করে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা প্রমাণ করতে পারি, বা কিভাবে আমরা বয়েলের সূত্র ব্যবহার করে আংশিক চাপ নির্ণয় করে মিশ্রণের মোট চাপটা নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন বিবেচনা করব। প্রথম কন্ডিশনটা হলো যখন বিভিন্ন চাপে সঞ্চিত গ্যাসটি একটি খালি পাত্রে মিশ্রিত করা হবে। আচ্ছা, এটা বিষয়টা হলো, ধরো এখানে একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে এ গ্যাস আছে যার আয়তন হচ্ছে বি এ, এবং এখানে
ওই গ্যাসটার চাপ হচ্ছে PA। এখানে একটা বি গ্যাস পাত্র আছে, সেখানে আয়তন BB, চাপ হচ্ছে PB। এখানে আরেকটা পাত্র আছে, সেখানে আয়তন হচ্ছে BC এবং চাপ হচ্ছে PC। তো এই তিনটা গ্যাসকে আলাদা আরেকটা ভি আয়তনের পাত্রে মিশ্রিত করা হলো এবং এরা হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন। তাহলে এদের আংশিক চাপ কত হবে এবং মিশ্রণের মোট চাপ কত হবে সেটা নির্ণয় করব। এখন এই গ্যাসটাকে যখন আমি এই ভি আয়তনের পাত্রে নিয়ে আসতেছি, তাহলে তার কিন্তু চাপটা চেঞ্জ হয়ে যাবে। তার আদি চাপ ছিল PA, আদি আয়তন ছিল VA এবং এখন নতুন আয়তন হচ্ছে V, কারণ সে কিন্তু মিশ্রণের সম্পূর্ণ আয়তনটাই দখল করবে। তাহলে তার চাপ কত হবে? সেই চাপটাই হচ্ছে তার আংশিক চাপ, কারণ একটা গ্যাস মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করে সেটাকে তার আংশিক চাপ বলা হয়। তো সেটাকে এখানে আমি FA দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আংশিক চাপ FA ইকুয়াল হবে আদি চাপ ইনটু আদি আয়তন ডিভাইড বাই মিশ্রণের মোট আয়তন। এটা কিন্তু বয়েলের সূত্র অনুযায়ী করা হয়েছে, P1 V1 ইকুয়াল টু P2 V2। এই সূত্রটা ব্যবহার করে এটা বের করা হয়েছে। P2 ইকুয়াল টু হচ্ছে P1 V1 ডিভাইড বাই V2, এখানেও সেটাই করা হয়েছে। ঠিক একইভাবে এরপরে যখন আমরা এখানে বি গ্যাসটাকে দিব, তখন এই বি গ্যাসটাও কিন্তু মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করবে এবং তখন তার যে চাপ সেটা হবে আংশিক চাপ। এটা হচ্ছে FB, এটা হচ্ছে PB VB ইকুয়ালস ডিভাইড বাই হচ্ছে V। ঠিক একইভাবে এরপরে যখন আমরা সি গ্যাসটাকে এখানে মিশ্রিত করব, তখন এই সি গ্যাসটাও কিন্তু মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ দিবে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। তো সেটা হবে FC ইকুয়ালস টু PC VC ডিভাইড বাই V। এটাই হলো প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ। তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? তাহলে মিশ্রণের মোট চাপ P ইকুয়ালস টু হবে উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে এ গ্যাসের আংশিক চাপ FA, বিটা হচ্ছে FB প্লাস FB প্লাস হচ্ছে FC। আমরা এখন মানগুলো বসাই দিই। একটু আগে আমরা যে আংশিক চাপের সমীকরণগুলো পাইছিলাম ওগুলো এখানে বসাই দিব। তাহলে F এর ক্ষেত্রে এটা হবে PA VA ডিভাইড বাই V, বি গ্যাসের ক্ষেত্রে হবে PB VB বাই V এবং সিটার ক্ষেত্রে হবে PC VC বাই V। এখন যদি এই সমীকরণটাকে আমরা সমাধান করি, এখানে নিচের লসাগু V হবে, তাহলে উপরের অংশগুলো হবে PA VA প্লাস PB VB প্লাস PC VC। তাহলে এটাই হলো সেই সূত্র। এবং যখন আলাদা আলাদা পাত্র থেকে একটা গ্যাসকে নির্দিষ্ট আরেকটা পাত্রে মিশ্রিত করা হবে, ভিন্ন ভিন্ন পাত্রের গ্যাসকে যখন একটা পাত্রে মিশ্রিত করা হবে, তখন মিশ্রণের মোট চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা সূত্রটাকে ঠিক এভাবে লিখতে পারি, মিশ্রণের মোট চাপ P ইকুয়ালস টু হচ্ছে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। মানে যতগুলা গ্যাস মিশ্রিত করবা ততগুলা গ্যাসের ক্ষেত্রেই পি এবং চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টি ডিভাইড বাই হচ্ছে ওই পাত্রের আয়তন। তাহলে মিশ্রণের মোট চাপ বের হয়ে যাবে। এটা গেল একটা। আরেকটা হলো বিভিন্ন চাপে বিভিন্ন ধারকগুলোতে সঞ্চিত গ্যাস একটি সূক্ষ্ম নল দ্বারা সংযুক্ত থাকলে, ধরো এখানে একটা এ গ্যাস আছে, এখানে একটা বি গ্যাস আছে এবং এদের মধ্যে একটা সূক্ষ্ম সরু নল দ্বারা সংযুক্ত করা আছে এবং এই জায়গাটা স্টপ কর্ক আছে। স্টপ কর্ক দিয়ে আমি জায়গাটা বন্ধ করে রাখছি। এ গ্যাসের আয়তন হচ্ছে VA এবং চাপ PA, আর বি গ্যাসের আয়তন হচ্ছে VB এবং চাপ হচ্ছে PB। এখন যদি আমি স্টপ কর্কটা খুলে দেই, তাহলে গ্যাস দুটা কি হবে? মিশ্রিত হবে। এ গ্যাস শুধু এই পাত্রেই থাকবে না, সে পাশের পাত্র এই সরু নল দিয়ে যাবে। বি গ্যাসও শুধু এই পাত্রে থাকবে না, এই সরু নল দিয়ে পাশের পাত্রেও যাবে। তার মানে এই দুইটা গ্যাস এখন মিশ্রিত হবে, এই দুইটা গ্যাসই এই পুরো দুইটা পাত্রের আয়তনই দখল করবে। পুরো পাত্রের আয়তনই দখল করবে, দুইটা পাত্রের আয়তনই দখল করবে। তাহলে মিশ্রণের মোট আয়তন কত হচ্ছে? মিশ্রণের মোট আয়তন হবে প্রথম পাত্রের আয়তন VA আর দ্বিতীয় পাত্রের আয়তন VB। এটা হচ্ছে মিশ্রণের নতুন আয়তন। যেহেতু মিশ্রণের আয়তন এখন বেড়ে যাচ্ছে বা আয়তন বেড়ে যাচ্ছে, তাহলে চাপ কি হবে? চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা উপাদান গ্যাসের চাপ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ গ্যাসের আংশিক চাপ হবে ওই বয়েলের সূত্র অনুযায়ী FA equals to PA VA ডিভাইড বাই VA প্লাস VB। এটা হচ্ছে মিশ্রণের মোট আয়তন। ঠিক একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ হবে PB VB ডিভাইড বাই VA প্লাস VB। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র মতে মিশ্রণের মোট চাপ P সমান হবে
FA প্লাস FB। এখন এই দুটার মান আমরা বসাই দিব, তাহলে হবে PA প্লাস PA ডিভাইড বাই PA প্লাস PB প্লাস হবে PB ডিভাইড বাই PA প্লাস PB। নিচে অংশটা লসাগু করলে এখানে BA প্লাস BB আসবে, নিচে BA প্লাস BB আসবে, আর উপরে হবে PA প্লাস BA প্লাস PB ইন্টু BB। আর এখানে VA প্লাস VB সমান যদি আমি V লিখি, তাহলে সমীকরণটা লেখা যাবে PA প্লাস PB ডিভাইড বাই V। এই হলো সূত্র। তাহলে দুই বা ততোধিক গ্যাস যখন আলাদা আলাদা পাত্রে সঞ্চিত থাকে, তখন সেগুলোকে যদি একটা সরু নল দ্বারা যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে মিশ্রণের মোট চাপ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রতিপাদন। এটা আমরা আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী করব। মনে করি স্থির তাপমাত্রায় ভি আয়তনের পাত্রে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রিত করা হলো, যেখানে এদের মোল সংখ্যা হচ্ছে N1, N2 এবং N3 প্রত্যেকটা গ্যাসের, এবং এদের চাপ যথাক্রমে P1, P2 ও P3। এগুলো হচ্ছে তাদের আংশিক চাপ। তাহলে এই আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী আংশিক চাপের সমীকরণটা তাহলে কি হবে? আমি আগেই বলছিলাম যে যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করবে সেটি হবে তার আংশিক চাপ। তো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি PV হচ্ছে nRT। তাহলে P আমরা লিখতে পারি nRT বাই V। এখন এই ভিটা হচ্ছে মিশ্রণের মোট আয়তন, আর এখানে এনটা হচ্ছে মোল সংখ্যা। এখন এই সমীকরণে আমি যদি n সমান বসাই N1, মানে প্রথম উপাদান গ্যাসের মোল সংখ্যা, তাহলে এখানে যে চাপটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথম উপাদান গ্যাসের আংশিক চাপ P1। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা এখানে লেখা যায় P1V ইকুয়ালস টু N1RT। তাহলে P1 ইকুয়ালস টু লেখা যায় N1RT বাই V। এটা হলো প্রথম গ্যাসের ক্ষেত্রে, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে দ্বিতীয় ও তৃতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণটা পাবো P2 ইকুয়ালস টু N2RT বাই V, 2 নম্বর সমীকরণ। P3 N3RT বাই V, 4 নম্বর সমীকরণ। এই সবগুলোকে আমরা এখন যোগ করে দিব। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়ালস টু হচ্ছে RT বাই V, এটা কমন, N1 প্লাস N2 প্লাস N3। এখন এই N1, N2 আর N3 এর যোগফলটাই হলো মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা আমরা শুধুমাত্র n দিয়ে প্রকাশ করব। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পাচ্ছি? P1 প্লাস P2 প্লাস P3 ইকুয়ালস টু হচ্ছে nRT বাই V। আর যখন এই সমীকরণে আমরা মোল সংখ্যাটা মিশ্রণের মোট মোল সংখ্যা বসাবো, তখন যে চাপটা পাওয়া যাবে সেটা হবে মিশ্রণের মোট চাপ। তাহলে মিশ্রণের মোট চাপ P ইকুয়ালস টু হচ্ছে nRT বাই V। মিশ্রণের মোট চাপ P ইকুয়ালস হচ্ছে nRT বাই V, যেখানে nটা হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে এই 1 নম্বর সমীকরণে যে আমরা লিখলাম nRT বাই V, এটা সমান লেখা যায় মিশ্রণের মোট চাপ P। তাহলে এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রকাশ। এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। এটাই হলো তোমার অ্যাকচুয়ালি ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রমাণও বলতে পারো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে মিশ্রণের মোট চাপ ইকুয়ালস টু হচ্ছে তার উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। এরপর আমরা দেখবো মোল ভগ্নাংশটা কি।
মোল ভগ্নাংশ হলো একাধিক গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাসের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার যে অনুপাত সেটাকে বলা হয় মোল ভগ্নাংশ। যে কোনো একটি উপাদান গ্যাসের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার যে অনুপাত তাকে বলা হয় মোল ভগ্নাংশ। ধরো এখানে দুটা গ্যাসকে মিশ্রিত করা হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন এ আর বি গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন বি। তাহলে এ গ্যাসের মোল ভগ্নাংশ এক্স এ ইকুয়ালস টু হবে, এক্স দ্বারা মোল ভগ্নাংশ বোঝায়, এক্স এ ইকুয়ালস টু হবে এন এ ডিভাইড বাই এন এ প্লাস এন বি, আর এক্স বি ইকুয়ালস টু হবে এন বি ডিভাইড বাই এন এ প্লাস এন বি। এটা হচ্ছে বি গ্যাসের মোল ভগ্নাংশ। এই মোল ভগ্নাংশটা লেখার কারণ হচ্ছে আমরা এখন এখানে আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট চাপের মধ্যে যে সম্পর্ক আছে সেটা দেখব। ঠিক আছে, তো এখানে ঠিক আগের মতোই স্থির তাপমাত্রায় ভি আয়তনের একটা পাত্রে পরস্পর বিক্রিয়াহীন তিনটা গ্যাস আছে এবং এদের মোল সংখ্যা যথাক্রমে N1, N2 এবং N3 এবং এদের আংশিক চাপ যথাক্রমে P1, P2 এবং P3, আর মিশ্রণের মোট চাপ হচ্ছে ক্যাপিটাল P। তো প্রথম গ্যাসের ক্ষেত্রে যদি আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা প্রয়োগ করি PV equals to nRT, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি P1 equals to N1 RT by V। এক নাম্বার সমীকরণ দিলাম। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি P2 equals to N2 RT by V, এটা দুই নাম্বার সমীকরণ। আর তৃতীয় গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি P3 equals to N3 RT by V, এটা হচ্ছে তৃতীয় গ্যাসের আংশিক চাপের সমীকরণ। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি মিশ্রণের মোট চাপ P equals to nRT by V, এখানে nটা হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এখন এই 1 নাম্বার সমীকরণকে যদি আমি 4 নাম্বার সমীকরণে ভাগ করি, এই 1 নাম্বারটাকে 4 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব। 1 নাম্বার সমীকরণটা ছিল P1 equals to N1 RT by V, এটা ছিল। আর যে 4 নাম্বার সমীকরণ সেখানে ছিল P equals to N RT by V। তাহলে 1 নাম্বার সমীকরণকে 4 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে RT কাটা V কাটা চলে গেল, তাহলে এখানে থাকলো P1 by P equals to হচ্ছে N1 by N। এখন এই N1টা হচ্ছে প্রথম উপাদান গ্যাসের মোল সংখ্যা আর Nটা হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে এই দুটোর অনুপাতকে বলা হবে মোল ভগ্নাংশ। এটা হচ্ছে প্রথম উপাদান গ্যাসের মোল ভগ্নাংশ X1। তাহলে সমীকরণটা লেখা যাচ্ছে P1 equals to PX1। তাহলে এখানে আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশ তো মিশ্রণের মোট চাপের সম্পর্কটা হচ্ছে আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের মোট চাপ, বা বলতে পারি মিশ্রণের মোট চাপ ও মোল ভগ্নাংশের গুণফল হলো উপাদানের আংশিক চাপের সমান। ঠিক একইভাবে দ্বিতীয় গ্যাসটার ক্ষেত্রে আমরা লিখতে পারি P2 ইকুয়ালস টু হচ্ছে X2 ইন্টু P। তৃতীয় গ্যাসটার ক্ষেত্রে লেখা যায় P3 ইকুয়ালস টু হচ্ছে X3 ইন্টু P। অনুরূপভাবে আমরা লিখতে পারি। এরপর আসবো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রযোজ্যতা, কখন কখন এটা প্রয়োগ করা যাবে। প্রথম শর্ত হচ্ছে মিশ্রণের গ্যাসসমূহ পরস্পর বিক্রিয়াহীন হতে হবে। মিশ্রণের গ্যাসসমূহ পরস্পর বিক্রিয়াহীন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আদর্শ গ্যাসের জন্য এটা প্রযোজ্য, বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য না। তবে অতি নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসের জন্য এটা প্রযোজ্য, কারণ অতি নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতোই আচরণ করে। তাই তখনই
ডাল্টনের সূত্রটা প্রযোজ্য। তারপর হচ্ছে আমরা দেখব ডাল্টনের সূত্রের বাস্তব প্রয়োগ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। পানি অপারেশনের মাধ্যমে যখন কোনো গ্যাস যেমন ইথাইন, ইথিন ইত্যাদি সংগ্রহ করা হয়, তখন সেক্ষেত্রে প্রাপ্ত চাপ ইকুয়ালস টু হচ্ছে শুষ্ক গ্যাসের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ হয়। মানে সাধারণত কোনো গ্যাসকে যখন আমরা তোমার সংগ্রহ করি, পানির উপরে যখন সংগ্রহ করি কোনো গ্যাসকে, তখন ওখানে যে চাপটা থাকে সেটা শুধুমাত্র যে গ্যাসের চাপ থাকে তাই না, শুষ্ক গ্যাসের চাপ থাকে তাই না, সেখানে কিন্তু যেহেতু পানির উপরে সংগ্রহ করা হচ্ছে তাই সেখানে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাই সেখানে জলীয় বাষ্পের চাপও কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে ওভারঅল মোট চাপ প্রাপ্ত চাপ হবে শুষ্ক গ্যাসের চাপ প্লাস হচ্ছে জলীয় বাষ্পের চাপ। এটা হচ্ছে ওভারঅল চাপ আর কি। সাধারণত বিভিন্ন ধরনের অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে সেগুলো দেখা যায় যে পানির উপরে সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে ডাল্টনের যে আংশিক চাপ সূত্র সেটাকে প্রয়োগ করা হয়। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। প্রথম প্রশ্নটা হলো 18 গ্রাম নাইট্রোজেন এবং 20 গ্রাম হিলিয়ামকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের পাত্রে মিশ্রিত করা হলো। মিশ্রণের মোট চাপ গণনা করো। আমাদের এখানে মিশ্রণের মোট চাপ গণনা করতে হবে, যেখানে উপাদান গ্যাসগুলোর পরিমাণ দেওয়া আছে। যেহেতু উপাদান গ্যাসগুলোর পরিমাণ দেওয়া আছে, আমরা কি উপাদান গ্যাসগুলোর মোল সংখ্যা বের করতে পারবো? কেউ কি বলতে পারবা আমরা কি এই উপাদান গ্যাসগুলোর মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো? এক্ষেত্রে উপাদান গ্যাসগুলোর পরিমাণকে তার আণবিক ভর দিয়ে ভাগ করে কিন্তু আমরা তার মোল সংখ্যাটা বের করে ফেলতে পারবো। তো এই অঙ্কটা করার জন্য আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করব। পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। এনআরটি, এখানে এনটা হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা, আর মিশ্রণের মোট মোল সংখ্যা হবে নাইট্রোজেনের মোল সংখ্যা প্লাস হিলিয়ামের মোল সংখ্যা। সেজন্য একবারে ভেঙে এভাবে রাখা হয়েছে। তো এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 18 ডিভাইড বাই 28, আর হিলিয়াম এটা হচ্ছে 20 ডিভাইড বাই 4। আমরা মান বসাই দিলাম তাদের মোল সংখ্যা, আর ডিভাইড বাই হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে 10 লিটার। আর এখানে আর এর মানটা, যেহেতু আয়তনটা লিটারে বসাইছি, তাই আমরা আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে বসাবো। এটা হচ্ছে 0.0821, আর তাপমাত্রা হচ্ছে 293 কেলভিন। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা আসবে 13.57 atm। তাহলে এখানে চাপটা হবে atm এ। এটি হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তারপরে প্রশ্ন হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 গ্রাম মিথেন এবং 15 গ্রাম ইথেনকে পাত্রে মিশ্রিত করে মিশ্রণের মোট চাপ পাওয়া গেল 120 কিলো প্যাসকেল। গ্যাস দুটির আংশিক চাপ গণনা করো। এখানে কি পরিমাণে গ্যাস দুটাকে মিশ্রিত করা হয়েছে তার পরিমাণ দেওয়া আছে, আর যে পাত্রে মিশ্রিত করা হয়েছে সেই পাত্রের মোট চাপও দেওয়া আছে। আমার উপাদান দুটির আংশিক চাপ বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যাটা বের করে নিব, আর আংশিক চাপ সূত্রটা ব্যবহার করব, যে আংশিক চাপ ইকুয়ালস টু হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপ। তাহলে মিথেনের আংশিক চাপ বুঝতে হবে মিথেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ।
তো এখানে মোট চাপ হচ্ছে 120 কিলো প্যাসকেল। এখানে মোল ভগ্নাংশটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, মিথেনের মোল সংখ্যা ডিভাইড বাই মিথেন প্লাস ইথেনের মোল সংখ্যা ইনটু মিশ্রণের মোট চাপ। আমরা সমীকরণটাকে একটু ভেঙে লিখলাম। তো মিথেনের মোল সংখ্যা হচ্ছে 10 ডিভাইড বাই 16। এখানে 10 গ্রাম মিথেন নেওয়া হয়েছে আর মিথেনের আণবিক ভর হচ্ছে 16, মানটা আসবে 0.625। ইথেনেরটা হচ্ছে 15 ডিভাইড বাই 30, এটা আসবে 0.5 মোল। ইথেনের আণবিক ভর হচ্ছে 30। এই মানগুলো যদি এখন আমরা এখানে বসাই দেই, মিথেনের মোল সংখ্যা ডিভাইড বাই মিথেন প্লাস ইথেনের মোল সংখ্যা ইন্টু 120 মিশ্রণের মোট চাপ, আর এটা ক্যালকুলেশন করলে কিন্তু মিথেনের আংশিক চাপ বের হয়ে যাবে এবং মানটা আসবে 66.67 কিলো প্যাসকেল। ঠিক একই নিয়মে কিন্তু আমরা ইথেনেরটাও বের করতে পারি। তাহলে ইথেনের আংশিক চাপটা হবে ইথেনের মোল ভগ্নাংশ C2H6 ইন্টু মিশ্রণের মোট চাপ। তাহলে ইথেনের মোল সংখ্যা ডিভাইড বাই মিথেন এবং ইথেনের মোল সংখ্যা ইন্টু মিশ্রণের মোট চাপ। মানগুলো বসাই দিলেই এখানে ইথেনের আংশিক চাপটা বের হয়ে যাবে। আবার আমরা অন্যভাবেও বের করতে পারি, যেহেতু আমরা জানি যে মিশ্রণের মোট চাপ হচ্ছে 120 আর মিথেনেরটা হচ্ছে 66.67, তাহলে মিশ্রণের মোট চাপ থেকে মিথেনের আংশিক চাপটা বিয়োগ করে দিলেই ইথেনের আংশিক চাপটা পাওয়া যাবে। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মিশ্রণের মোট চাপ হচ্ছে উপাদান গ্যাসগুলো আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে ইথেনের আংশিক চাপ হবে P মাইনাস P মিথেন। তাহলে মানটা আসবে 53.33 কিলো প্যাসকেল। দুইভাবেই বের করা যায়। তো আমরা নেক্সট ম্যাথটা দেখব, 3 নাম্বার। এখানে প্রশ্নটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 লিটার আয়তনের 90 ml অক্সিজেন গ্যাসের চাপ 0.6 atm, তারপর 60 ml নাইট্রোজেন গ্যাসের চাপ 0.89 atm এবং 80 ml হাইড্রোজেন গ্যাসের চাপ 0.92 atm। মিশ্রণের মোট চাপ গণনা করো। তাহলে এখানে ভিন্ন ভিন্ন চাপে কিছু গ্যাস আছে, যেমন 0.6 atm চাপে 90 ml অক্সিজেন গ্যাস, তারপরে 0.89 atm চাপে নাইট্রোজেন গ্যাস আছে 60 ml, তারপরে হাইড্রোজেন গ্যাস আছে 80 ml 0.92 atm চাপে। এই সবগুলো গ্যাসকে 1.5 লিটার আয়তন আরেকটা পাত্রে মিশ্রিত করা হচ্ছে। এখন মিশ্রণের মোট চাপ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের যে কিছু গাণিতিক রূপ দেখছি, যেটা হচ্ছে বয়েলের সূত্র অনুযায়ী। প্রথম যে কেসটা ছিল যে ভিন্ন ভিন্ন চাপে সংরক্ষিত গ্যাসগুলোকে যখন একটা ভিন্ন আয়তনের পাত্রে নেওয়া হয় তখন চাপ কত হয় সেই সূত্র আমরা ব্যবহার করব। তাহলে মিশ্রণের মোট চাপ হবে P1V1 প্লাস P2V2 প্লাস P3V3 ডিভাইড বাই মিশ্রণের মোট আয়তন V। এখানে P1টা হচ্ছে অক্সিজেনের চাপ, সেটা হচ্ছে 0.6 atm, অক্সিজেনের আয়তন 0.90 ml, এটা V1। P2 হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, এটা হচ্ছে 0.89 atm এবং V2 হচ্ছে 60 ml, আর P3 হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে, এটা 0.92 এবং আয়তন হচ্ছে 80 ml। আর এখানে মিশ্রণটা করা হবে V আয়তনের একটা পাত্রে, যার আয়তন হচ্ছে 1.5 লিটার। এটা সমান লেখা যায় 1.5 ইন্টু 1000 ml, এটা লেখা যায়। কারণ এখানে সবগুলা আয়তন ml এ প্রকাশ করা হয়েছে, তাই এটাকেও ml এ প্রকাশ করা হবে।
মানগুলো আমরা এখানে বসাই দিব। বসাই দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন 0.12 ATM আসবে। এই হলো অ্যান্সার। নেক্সট 4 নাম্বার ম্যাথে আমরা আসি। এখানে দুইটা পাত্র আছে, দুইটা পাত্রটা সরু নল দ্বারা যুক্ত। তো প্রথমে এদের মধ্যে স্টপ কর্ক দেওয়া আছে যাতে গ্যাসগুলো একটার সাথে একটা মিশ্রিত হতে না পারে। প্রথমটাতে অক্সিজেন গ্যাস এবং দ্বিতীয়টাতে নাইট্রোজেন গ্যাস আছে। অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 100 ml এবং চাপ হচ্ছে 160 মিলিমিটার মার্কারি চাপ। আর নাইট্রোজেনের ক্ষেত্রে আছে 400 ml এবং হচ্ছে 200 মিলিমিটার মার্কারি চাপ। এখন যদি স্টপ কর্কটা খুলে দেওয়া হয় তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? এটার ক্ষেত্রে আমরা সমীকরণটা ব্যবহার করতে পারি P = P1V1 + P2V2 / P1 + V2। এখানে P1 হচ্ছে অক্সিজেনের চাপ 160 মিলিমিটার, আয়তন হচ্ছে 100 ml। আর নাইট্রোজেনের ক্ষেত্রে চাপ হচ্ছে P2, সেটা হচ্ছে 200 মিলিমিটার মার্কারি চাপ, আর আয়তন হচ্ছে 400 ml। আপনি মানগুলো আমরা এই সমীকরণে বসাই দিলাম। অক্সিজেনের ক্ষেত্রে এটা হলো নাইট্রোজেনের ক্ষেত্রে, আর এটা হলো মিশ্রণের মোট আয়তন। ক্যালকুলেশন করলে মানটা আসবে 192 মিলিমিটার মার্কারি চাপ। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। স্যার 4 জান স্যার এখন আমাদের টপ কর্ক। আচ্ছা, তুমি প্রশ্নটা একটু আরেকবার করো। স্যার টপ কর্কটা যদি স্যার বন্ধ অবস্থায় থাকে তাহলে তো স্যার আমাদের যে চাপটা আছে ওই চাপই থাকবে নাকি ওই স্যার? না হ্যাঁ, ওই চাপই থাকবে। এই জন্যই প্রশ্নটা হচ্ছে স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের চাপ কত হবে আর কি। আর যদি স্টপ কর্ক বন্ধ থাকে তাহলে তার আসলে কোনো মিশ্রণ তৈরি হচ্ছে না, চাপ তাহলে যা ছিল তাই থাকবে, চেঞ্জ হবে না। আর যখন মিশ্রণ তৈরি হবে তখনই চাপটা চেঞ্জ হয়ে যাবে, আর তখনই ডাল্টনের আংশিক চাপ সূত্র আসবে। আর তোমরা যদি একটু প্রশ্নগুলো ঘাটো এই চ্যাপ্টারে তাহলে দেখবা এই আংশিক চাপের সূত্রের ম্যাথগুলা প্রায় সময় আসে। দুইটা জায়গা থেকে ম্যাথ আসলে খুব বেশি আসে। একটা হচ্ছে গ্রাহামের আংশিক ব্যাপন সূত্র, আর একটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই দুটো অংশ খুবই ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, ঠিক আছে? এরকম কয়েকটা অংশ আছে আর কি, যেমন বর্গমূল, গড় বর্গবেগ এর ম্যাথ, তারপর হচ্ছে গড় গতিশক্তির ম্যাথ। এই টাইপের ম্যাথগুলোই বেশি আসে এই জায়গায়। কার কোনো প্রশ্ন থাকলে এই জায়গায় জিজ্ঞেস করতে পারো। ওকে, এখানে তারপর তোমাদের জন্য কিছু জ্ঞান স্তর ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন আংশিক চাপ কি, তারপর হচ্ছে মোল ভগ্নাংশ কি, এই ধরনের প্রশ্ন। কেউ কি বলতে পারবো যে আংশিক চাপটা কি? কে বলতে পারবা আংশিক চাপ কি? কোন একটি মানে যৌগে গ্যাসটির যে আলাদা আলাদা চাপ সেটাই স্যার আংশিক চাপ। কাছাকাছি গেছে। আমরা এইভাবে বললে ভালো হয় যে পরস্পর বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণে যে কোনো একটা গ্যাস মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপটা দেয় সেটা হচ্ছে তার আংশিক চাপ। পরস্পর বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের যে কোনো একটা গ্যাস মিশ্রণের সম্পূর্ণ আয়তন দখল করে যে চাপ দেয় তাকে বলা হয় তোমার আংশিক চাপ। তারপর আছে মোল ভগ্নাংশ, তারপর আছে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি ব্যাখ্যা, এখানে সমীকরণ দিয়ে লিখে দেখাতে হবে। তারপর হচ্ছে ডাল্টনের সূত্রের প্রযোজ্যতা, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা বাস্তব গ্যাসের ক্ষেত্রে হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এইসব ক্ষেত্রে এটা কার্যকরী হয়। আর গ্যাসগুলো
অবশ্যই বিক্রিয়াহীন অবস্থায় হতে হবে। আর ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি কে বলতে পারবা? পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ কি হয়? স্যার হ্যাঁ, পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাসের মিশ্রণের উপাদানের গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের আয়তনের একাকী দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক, আর এই আংশিক চাপ আর এই আংশিক চাপগুলোর যোগফলই হলো মিশ্রণের মোট চাপ। আমরা এভাবে বললেই হবে, পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে তার উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। এটাই হলো সূত্র। তো বয়েলের সূত্রটা কে বলতে পারবা তোমাদের মধ্যে? বয়েলের সূত্র আফিফ হোসেন, তুমি বলতে পারবা বয়েলের সূত্রটা কি ছিল? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত তাপের ব্যস্তানুপাতিক। কারেক্ট, ঠিক আছে। তো এই সূত্রগুলো তোমরা অবশ্যই পড়বা, সবগুলো পড়বা এবং সম্পর্কগুলো দেখে রাখবা, কারণ পরবর্তী ম্যাথগুলো করার ক্ষেত্রেও কিন্তু এগুলো কাজে লাগে। আর বিশেষ করে আয়তনগুলোর এককগুলা, তারপরে চাপের এককগুলা কিভাবে একটা থেকে আরেকটাতে রূপান্তর করা যায় সেগুলো একটু তোমরা ভালোভাবে দেখবা, ঠিক আছে? এই হলো আজকের লেকচার, এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ধন্যবাদ। ওকে।